মাদ্রাজি বাঘ। 57 সালের আন্দোলনের যে কোনো ভারতীয় অথবা ইংরেজ লেখকের গ্রন্থ উঠিয়ে দেখুন, সমগ্র আন্দোলনে তার সংগঠন ও সংগ্রামে দিলওয়ার জং মাওলানা আহমদুল্লাহ শাহ মাদ্রাজির নাম আগে আগে পরিদৃষ্ট হয়। এতদ সত্ত্বেও বর্তমান যুগের নেতৃবর্গ মাওলানা আহমদুল্লাহর নাম ভুলে গিয়েছেন, কিন্তু তার চিরজীবিত কার্যসূচি, তার অবিনশ্বর কর্মপ্রেরণা এরূপ নয় যে দেশের ভাবী সন্তান সন্ততিদের ভুলিয়ে দেওয়া যাবে। শুধু ভারতই নয়, ম্যালসনের ভাষায় সারা বিশ্বের স্বাধীনতাপ্রিয় জনগণ তার নাম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মনে রাখবেন। খুরশিদ মুস্তাফা রিজভী। সৈয়দ আহমদ আলী মাদ্রাজি জালালউদ্দিন আদিলের পৌত্র, গোলকুন্ডার শাসনকর্তা তানা শাহের প্রপৌত্র ছিলেন। তার পিতা মোহাম্মদ আলী টিপু সুলতানের বন্ধু ছিলেন। আহমদ আলী আনুমানিক 1204 হিজরি অব্দে জন্মগ্রহণ করেন। তিনি দিলওয়ার জং নামে পরিচিত। 1219 হিজরি অব্দে অর্থাৎ 1749 খ্রিস্টাব্দে টিপু সুলতান শহীদ হন। চতুর্দিকে টিপু সুলতানের ধ্বংস ও পতনের মর্মান্তিক কাহিনী লোকের মুখে মুখে শোনা যেত। 1820 খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাজের মুসলমানরা দুরবস্থা ও দৈন্যের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। দেশ তথা জাতির দুরবস্থা দর্শন করে 16-17 বছরের নওজওয়ান আহমদ আলী ধনৈশ্বর্য বিসর্জন দিয়ে হলেন পথের ভিখারি। সফরে বেরোলেন, উপনীত হলেন হায়দ্রাবাদে। সেখানে নিজামের সঙ্গে দ্বন্দ্ব চলছিল মারাঠা দিগের। আহমদ আলী নিজামের পক্ষে লড়লেন, দেখালেন অসাধারণ বীরত্ব। মারাঠাদের শব্দেহ স্তূপ আকারে দাঁড়িয়ে গেল। নিজামের পথ হল নিষ্কণ্টক। সহধর্মিনী চিরবিদায় গ্রহণ করাতে আহমদ আলী স্বদেশে প্রত্যাবর্তন করলেন। আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে ধৈর্য ধারণ করলেন। আহমদ আলীর খ্যাতি পৌঁছালো লন্ডন পর্যন্ত। তথাহতে আমন্ত্রণ এলো, লন্ডন সফর করলেন। আহমদ আলী সেখানে রাজ দরবারে যথেষ্ট সম্মান পেলেন। তারপর মিশর, মক্কা, মদিনা, ইরান পর্যটন করে প্রত্যাবর্তন করলেন স্বদেশে। পৃথিবীর সর্বত্র মুসলমানদের অবস্থা দর্শন করে তিনি হলেন মর্মাহত। মুসলমান ধ্বংসমুখের যাত্রী আর খ্রিস্টানেরা অগ্রগামী, উন্নতির পথে সব দিক দিয়ে। এ সংসারের প্রতি বিরাগ এসে গেল। দুঃখজনক হতাশার ছায়া নেমে এলো হৃদয় গগনে তার। নির্জনবাস অবলম্বন করলেন, সাধনায় মগ্ন হলেন। 12 বছর অতিবাহিত হলো। এবার জয়পুরে গিয়ে জনৈক সাধক মীর কুরবান আলীর দর্শন লাভ করলেন ফয়েজ ও বরকত। আধ্যাত্মিক সম্পদ ও আশীর্বাদ তার সংসর্গে থেকে এবার আহমদুল্লাহ শাহ আখ্যায় বিভূষিত হলেন তিনি। মীর সাহেবের আদেশে টনক রওনা হলেন। সেখানে শুনলেন মেহরাব শাহ কালান্দারের কথা। প্রাণ চঞ্চল হয়ে উঠল দর্শনের উন্মাদনায়। গোয়ালিয়ারে উপনীত হয়ে উক্ত কালান্দার শাহের কদম চুম্বনে ধন্য হলেন। কালান্দার শাহ উঠলেন লাফিয়ে, বললেন, আরে মিয়া, দীর্ঘদিন তোমারই প্রতীক্ষায় সাধকবর্গের যে আমানত গচ্ছিত সম্পদ নিয়ে বসে আছি, তা সুপাত্রে সমর্পণের সময় এসেছে। পীরি মুরুদিত করেছ, কিন্তু ত্যাগের প্রয়োজন, উৎসর্গের প্রয়োজন এখন। হুজুরের যা আদেশ তাই শিরোধার্য। এই বলে আহমদুল্লাহ শাহ সম্মতি জ্ঞাপন করলেন। কালান্দার শাহ আহমদুল্লাহ শাহকে বুকে চেপে ধরে খিলাফত বা আধ্যাত্মিক গদি প্রদান করলেন। সঙ্গে সঙ্গে দান করলেন জেহাদের অনুপ্রেরণা। পীরের আদেশে দিল্লি এলেন আহমদুল্লাহ শাহ দিলওয়ার জং। আবু জাফর বাহাদুর শাহ তখন সিংহাসনারূঢ়। সেরেফ নাম কাওয়াতে, আসলে কোম্পানিরই রাজত্ব। গোলামি ও পরাধীনতার শৃঙ্খলে সবাই বাঁধা, কিন্তু চেতনা কোথাও নেই। অনুভূতি জগৎ থেকে উধাও। দিলওয়ার জংয়ের মুরিদ বা শিষ্য দিন দিন বাড়তে লাগলো। মুসলমান তো ছিলই, হিন্দুও দলভুক্ত হতে লাগলো। বাবু বেনি প্রসাদ এলাহাবাদীও ভক্ত হয়ে গেলেন। শাহ সাহেবের ভাষণে
সহস্র সহস্র হিন্দু মুসলিম প্রভাবিত হলো, ত্যাগের জন্য প্রতিশ্রুতি দিল তারা। আগ্রাতে 10,000 শ্রোতার সমাবেশ, ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েও থমকে দাঁড়ালো, কেঁপে গেল তার হাত। শাহ সাহেবের ভাষায় ছিল এমন ইন্দ্রজাল, এমনই তার অসাধারণ ব্যক্তিত্ব। ঐতিহাসিক ফ্রেজার বলেন, নানা সাহেব বিটুর থেকে কল্পি, দিল্লি ও লখনৌয়ের ভেতর পর্যটন করছিলেন, আর জনৈক বিজ্ঞ পণ্ডিত ফৈজাবাদের মৌলভী মাওলানা আহমদুল্লাহ শাহ দিল্লি, মিরাট, কলকাতা, পাটনা পরিভ্রমণ করে বিদ্রোহের বীজ ছড়াচ্ছিলেন এবং ব্যাপক ষড়যন্ত্রের গুপ্তজাল খুব বিচক্ষণতার সহিত বিচারছিলেন। ম্যালসন বলছেন, তিনি সেই দেশজোড়া ষড়যন্ত্রের উদ্দীপক ও সংগঠক ছিলেন, যার শাখা প্রশাখা সারা দেশময় ছড়িয়ে পড়েছিল। 1856 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি মৌলভী আমির আলী শাহ শহীদ হলেন। এই সংবাদ শ্রবণে আহমদুল্লাহ শাহ বললেন, আমাদের কর্মের সময় এসে গিয়েছে। সুতরাং আগ্রা থেকে গোয়ালিয়রে গিয়ে সিওপি ও মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করে লখনৌ সফরের অনুমতি গ্রহণ করলেন। প্রতিমধ্যে কানপুরে আজিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। সেখানে কিছুদিন অবস্থানের পর আহমদুল্লাহ শাহ লখনৌ উপনীত হলেন। ইংরেজ সরকারের বিশিষ্ট উচ্চপদস্থ কর্মচারী মাওলানা ফজলে হক তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। শাহ সাহেবের সাহচর্য আসাউজা আর সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার দৃঢ় সংকল্প করাও তা। ইংরেজ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন। মাতৃভূমিকে রক্তপিপাসু পিশাচদের শোষণ থেকে রক্ষা করতেই হবে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। আহমদুল্লাহ শাহ ফৈজাবাদ এলেন। তার ভাষণে তথাকার অধিবাসী বৃন্দের মধ্যে মুজাহিদোচিত উৎসাহ ও কর্মপ্রেরণা পয়দা হলো। ইংরেজ সরকারের নিষ্পেষণের প্রতিশোধ নেওয়ার অগ্নি দাউ দাউ করে জ্বলে উঠল। জাতিকে মুক্ত করার নিমিত্ত হাজার হাজার বীর জান কোরবানের জন্য প্রস্তুতি নিতে লাগলো। ফৈজাবাদের বিচারক আহমদুল্লাহ শাহের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রেরণ করলেন। উভয় পক্ষই তরবারি বের করলো। শাহ সাহেব এই প্রথম যুদ্ধেই জনৈক সামরিক অফিসারকে ঘায়েল করে ছাড়লেন, কিন্তু সরকারি শক্তি প্রবল, ফলে শাহ সাহেবের অল্পক্ষণ পরেই আহত হয়ে ভূমিতে পতিত হলেন, একেবারে অজ্ঞান। অচেতন অবস্থায় তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে গিয়ে পদযুগলে শৃঙ্খল পরানো হলো। সহকর্মীরাও অনেকে বন্দী হলেন। কয়েক মাস অতিবাহিত হলো। 1857 খ্রিস্টাব্দে মিরাট থেকে বিপ্লবের বান ডেকে গেল। ফৈজাবাদের অধিবাসী উত্তেজিত হলো। আমির আলী শাহ সহচরবৃন্দ এবং আহমদুল্লাহ শাহের শিষ্যবর্গ নগরের কোণে কোণে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল। সিপাহীদের মধ্যেও বিদ্রোহের সঞ্চার হয়েছিল। মৌলভী মান্নুর নেতৃত্বে তাদের প্রথম আঘাত ও হামলা হলো কারাগারে। কারাগার ভেঙে ফেলল, ফলে সব রাজবন্দীরা মুক্তি পেলেন। শাহ সাহেব এখন মুক্ত, শৃঙ্খলহীন। তিনি লখনৌ রওনা হলেন। মৌলভী আহমদ সঈদ, সিবাত শাহ, গোলাম আলী প্রমুখ শত শত মুজাহিদ শাহ সাহেবের শুভাগমনে আনন্দে লাফিয়ে উঠলেন। লখনৌয়ের চিফ কমিশনার স্যার হেনরি লরেন্স বিদ্রোহ দমনের ব্যর্থ প্রচেষ্টা চালালেন। সিপাহী বিদ্রোহের বিস্ময়কর ধারা থেকে ইংরেজরা হতবুদ্ধি হয়ে গেল। বিদ্রোহ বন্যীর শিখাময় স্ফুলিঙ্গ অস্ত্রশস্ত্রের মাধ্যমে নির্বাপিত করার বস্তু নয় বলে তারা অন্য অস্ত্র ব্যবহার করলো। এবার 1857 সালের 12ই মে হেনরি লরেন্স দরবার করলেন, ভাষণ দিলেন। বিপ্লবী দিগের একতা চূর্ণ করার অভিপ্রায় সংকীর্ণতার নোংরামিতে নিমজ্জিত হয়ে আওরঙ্গজেব, রঞ্জিত সিং, হায়দার আলীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের অলিক ভিত্তিহীন অভিযোগ সমূহ পেশ করলেন। কিন্তু একতা ও ভ্রাতৃত্বের মাদকতা এমন বস্তু নয় যে এরূপ টক জিনিসটাকে নষ্ট করে দেবে। 57 সালের জুলাই মাস এলো। রিসালদার সৈয়দ বরকত আহমেদ, রাজা লাল সিং, শাহাবুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ ওয়াজেদ আলী শাহের পুত্র শাহজাদা মির্জা বরজিস কাদেরকে অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত করলেন। শরফুদ্দৌল্লাহ মন্ত্রীর আসন পেলেন। হুসামুদ্দৌল্লাহ জেনারেলের পদে অধিষ্ঠিত হলেন।
কিন্তু মাম্মু খাঁর কর্তৃত্ব 16 আনাই রইল। বর্জিস কাদের মাত্র 13 বছরের নওজোয়ান, তার জননী হজরত মহল নির্ভীকা রমণী অভিভাবিকা রইলেন। অধিকাংশ মানুষের কিন্তু এটা মনোপুত হলো না। তাই আহমদুল্লাহ শাহ জনসাধারণের অভিপ্রায় বুঝতে পেরে লখনৌয়ের অর্ধাংশ নিয়েই নিজেই তার কর্তৃত্ব ও শাসন ক্ষমতা হাতে নিলেন। শাহ সাহেবের সঙ্গে ইংরেজদের মোকাবিলা হতেই রইল। প্রসিদ্ধ ভারতীয় ঐতিহাসিক সাভারকর বলেন, এক অসাধারণ পুরুষ 4 মাস থেকে বিদ্যুৎ গতিতে এদিক ওদিক দৌড়চ্ছিলেন আর উত্তেজনা ও অনুভূতি সঞ্জীবিত করছিলেন, স্বয়ং উপস্থিত হয়ে লড়াইয়ের ময়দানে, আবার মন্ত্রণা সভাতেও। হজরত মহল ও মাম্মু খাঁ ও বর্জিস কাদেরকে নিয়ে ইংরেজদের সঙ্গে বেশ লড়তে রইলেন। কয়েক স্থলেই তুমুল যুদ্ধ হলো, কিন্তু মাম্মু খাঁ ও হজরত মহল অকস্মাৎ রণক্ষেত্র থেকে পলায়ন করলেন। হজরত মহল বর্জিস কাদেরকে নিয়ে লখনৌ থেকে সরে পড়লেন। এরূপ পরিস্থিতিতেও আহমদুল্লাহ শাহ অবিরাম সংঘর্ষ চালাতেই রইলেন। তখনকার চিত্র অঙ্কন করতে গিয়ে সাভারকর বলছেন, এই সর্বশ্রেষ্ঠ হিরোকে সম্মান প্রদর্শনের জন্য প্রত্যেক মানুষের মস্তক অবনত করা উচিত, যিনি মুষ্টিমেয় কতিপয় সৈন্য নিয়ে লখনৌ প্রবেশের প্রচেষ্টা করেছিলেন। কিন্তু করবেন কি, উপায় ছিল না। উপায়ান্তর না দেখে সাঙ্গ পাঙ্গ সমভিব্যাহারে শাহজাহানপুর চলে গেলেন আহমদুল্লাহ শাহ। 1858 খ্রিস্টাব্দের 3রা মে হাঙ্গামা শুরু হলো। ইংরেজ সৈন্যগণ শাহজাহানপুর জেলের ভেতরে অবরুদ্ধ অবস্থায় দিনাতিপাত করতে লাগলেন। অবস্থা যখন শোচনীয় হতে লাগলো, স্যার কলিন ক্যাম্পবেল সংবাদ পেয়ে জনসনের অধীনে একটা বিরাট সৈন্যদল প্রেরণ করলেন। কিন্তু শাহ সাহেবের সঙ্গে মোকাবেলায় এঁটে উঠতে না পেরে কলিন ক্যাম্পবেলকে আহ্বান জানালেন জনসন। কলিন ক্যাম্পবেল 18 মে বেরিলি থেকে প্রচুর রসদ ও অস্ত্রশস্ত্র নিয়ে বহু সংখ্যক সৈন্য সামন্ত সমভিব্যাহারে এসে উপস্থিত হলেন। এদিকে দেশরক্ষীরা অস্ত্রহীন, রসদহীন, আছে কেবল স্বদেশ প্রেম আর শহীদ হওয়ার উদ্দাম বাসনা। অবস্থা বুঝে শাহ সাহেব মোহাম্মদী চলে গেলেন। সেখানে গিয়ে যথারীতি শাসন কর্তৃত্ব করতে লাগলেন। রণমন্ত্রী হলেন জেনারেল বক্স খাঁ, বিচারকর্তা সরফরাজ আলী, আর নানা রাও পেশোয়া হলেন দিওয়ান। 6 মাস অতিবাহিত হলো। স্যার কলিন ক্যাম্পবেল মোহাম্মদী আক্রমণ করলেন। শাহজাদা ফিরোজ শাহ স্বয়ং গদির অভিলাষী ছিলেন। মনোরথ পূর্ণ না হওয়াতে মতবিরোধ করলেন শাহ সাহেবের সঙ্গে। শাহ সাহেব মোহাম্মদী থেকে প্রস্থান করলেন। দেখে শুনে মাম্মু খাঁ, হজরত মহল, নানা রাও, আজিমুল্লাহ, জেনারেল বক্স খাঁ প্রমুখ নেতৃবর্গ নেপাল অভিমুখে রওনা হলেন। 1858 সালের 15 জুন রাজা জগন্নাথ সিং এর আমন্ত্রণে শাহ সাহেব পাওয়াই পরগনায় এসে উপনীত হলেন। একাকী হস্তিনী পৃষ্ঠে সবার তিনি রাজা জগন্নাথ সিং এর দুর্গভ্যন্তরে প্রবেশ করতে উদ্যত হলেন। জগন্নাথ সিং এর ভ্রাতা বলদেব সিং দুর্গের উপর থেকে গুলি নিক্ষেপ করলেন। স্বদেশ প্রেমে ভরপুর বক্ষস্থল স্বদেশবাসীর গুলিতে থেতো হয়ে গেল। বলদেব সিং পবিত্র শবদেহ নিয়ে শির মুবারক কেটে নিলেন আর শাহজাহানপুরের কালেক্টর বাহাদুরের সম্মুখে উপস্থাপিত করা হলো। ওই শির মুবারক কিছুদিন কোতোয়ালিতে ঝুলানো রইল। পবিত্র শবদেহ দাহ করে ভস্মীভূত করা হলো। সেই পবিত্র ভস্মে সমুদ্রের সলিল ধন্য হলো। বিশ্বাসঘাতক রাজা জগন্নাথ সিং ব্রিটিশ সরকারের তরফ থেকে 50,000 টাকা নগদ আরো কিছু পুরস্কার লাভ করলেন। শাহজাহানপুরের ম্যাজিস্ট্রেট রোহিলখণ্ডের কমিশনারকে লিখছেন, সেই বিদ্রোহী মৌলবীকে জীবদ্দশায় গ্রেপ্তারির জন্য সরকার 50,000 টাকা যে পুরস্কার নির্ধারিত করে রেখেছিলেন, এক্ষণে সেই পুরা টাকাটি রাজাটিকে দেওয়াই বিবেচনাযোগ্য, যার বদৌলতে এক অটল মনা ও সর্বাপেক্ষা প্রভাবশালী বিদ্রোহী নায়কের হাত থেকে রেহাই পাওয়া গেল। ইংল্যান্ডে এ সংবাদ পৌঁছতেই ইংরেজরা আনন্দে লাফিয়ে উঠল। হোমস আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন, উত্তর ভারতে ব্রিটেনের সর্বাপেক্ষা আশঙ্কাজনক শত্রু নিপাত হলেন। ইংরেজ বীর জেনারেল থমসন 1857 সালে সংগ্রামে উপস্থিত ছিলেন। তিনি লিখছেন, মৌলভী আহমদুল্লাহ খুবই যোগ্যতা সম্পন্ন পুরুষ ছিলেন। এমনই সাহসী ছিলেন যে ভয় কাকে বলে তিনি জানতেন না। সংকল্পে অটল, অবিচল,
বিদ্রোহীগণের মধ্যে তার চেয়ে উৎকৃষ্ট কোনো যোদ্ধাই ছিল না। এই গৌরব তিনিই অর্জন করেছিলেন যে স্যার কলিন ক্যাম্বেলকে রণক্ষেত্রে দুবার পরাজিত করেছেন। অন্যান্য বিদ্রোহীগণের তুলনায় একমাত্র তিনিই শাহ উপাধি পাওয়ার যোগ্য ছিলেন। যদি দেশপ্রেমের অর্থ এই হয় স্বদেশের স্বাধীনতার জন্য যা ভ্রমবশত বিনষ্ট হয়ে গিয়েছে ষড়যন্ত্র করা ও সংগ্রাম চালিয়ে যাওয়া, তাহলে মৌলভী নিঃসন্দেহে সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তিনি গুপ্ত ও চাতুর্যপূর্ণ হত্যায় তার তরবারি রক্তাপ্লুত করেননি। তিনি সাহসিকতা ও স্বীয় মর্যাদা সহ তাদের সঙ্গে লড়েছেন যারা তার দেশ ছিনিয়ে নিয়েছে। ওই মৌলভীকে তার বীরত্ব ও অকপটতার জন্য বিশ্বের সকল জাতি ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করবে। ভারতবর্ষকে ব্রিটিশের কবল থেকে মুক্ত ও স্বাধীন করার জন্য ওলামা ও সুফিরা অপূর্ব ত্যাগ ও ধৈর্য সহকারে যেভাবে জেহাদ করে যান তা ইতিহাসে পাঠ করলে অবাক হতে হয়। তোমরা বড় হয়ে ইতিহাস পাঠ করলে জানতে পারবে এমন একদিন ছিল যে সময় হাজার হাজার মুসলমান ফাঁসির মঞ্চে আরোহণ করেছেন, হাজার হাজার মুসলমানকে কতল করে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছে। সর্বপ্রথম বড়লাট লর্ড মাওকে নিহত করেছিলেন যিনি, তিনিও মুসলমান। তার নাম শের আলী। তিনি আন্দামান দ্বীপপুঞ্জে 1872 সালে বড়লাটকে চাকু দিয়ে নিহত করেন, ফলে তার ফাঁসি হয়। সর্বপ্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি মিস্টার নরম্যানকে আদালতে দাঁড়িয়ে উজ্জ্বল দিবালোকে নিহত করেন, যিনি তিনিও মুসলমান, আবদুল্লাহ। ফলে 1871 সালে তার ফাঁসি হয়। 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে সেই যুগের শ্রেষ্ঠ সুফি হযরত হাজী ইমদাদুল্লাহ স্বাধীনতার জন্য কঠোর সংগ্রাম করেন। 1783 খ্রিস্টাব্দে মুজাফফরনগর জেলার বর্তমান ইউপির অন্তর্গত থানা ভাওন গ্রামে তার জন্ম। 1831 খ্রিস্টাব্দের বালাকুটের যে যুদ্ধে সর্বহজরত সৈয়দ আহমদ, মাওলানা ইসমাইল ও মাওলানা আব্দুল হাই প্রমুখ মুজাহিদগণ শহীদ হন। সেই যুদ্ধে অংশগ্রহণ করেন এই মুজাহিদ সুফি বিপ্লবী সাধক হযরত হাজী ইমদাদুল্লাহ। কিন্তু এরপরেও তিনি মক্কা শরীফে চলে যান। পরে বন্ধু বান্ধবের অনুরোধ ও পরামর্শে স্বদেশে ফিরে আসেন। ভারতে ইংরেজ আধিপত্য ও কর্তৃত্ব দিন দিন বাড়তেই রইল। দেখে শুনে হাজী সাহেব বন্ধু বান্ধবদের নিয়ে বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে দেশবাসীকে ইংরেজদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকেন। তার ভাষণের ইন্দ্রজালে মুগ্ধ হয়ে দেশের মানুষ স্বাধীনতা লাভের উন্মাদনায় ইংরেজ তথা দেশের শত্রুদের বিরুদ্ধে খেপে ওঠে। ওই সময় সাহারানপুর জেলার নানোতা গ্রামের অধিবাসী হযরত মাওলানা কাসিম ছিলেন মস্ত বড় পণ্ডিত ও সাদিক মানুষ। তিনি হাজী সাহেবের শিষ্য ছিলেন। মাওলানা কাসিম সাহেবের সহপাঠী ছিলেন গঙ্গুহের অধিবাসী শীর্ষস্থানীয় আলিম ও বিদ্যাসাগর হযরত মাওলানা রশিদ আহমদ। ইনিও হাজী সাহেবের শিষ্য ছিলেন। 1857 সালে আন্দোলনে হযরত হাজী সাহেব ও তার শিষ্যদ্বয় মাওলানা কাসিম ও মাওলানা রশিদ আহমদ মুজফ্ফরনগর জেলার শামলিতে জেহাদে অবতরণ করেন। দেশবাসীর বিশ্বাসঘাতকতায় 57 সালের আন্দোলন ব্যর্থ হলো। হাজী সাহেব নিরাশ মনে মক্কা শরীফ হিজরত করলেন। এই মুজাহিদ সুফি সর্বপ্রথম অনুভব করেন যে ভারতের বাইরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ আন্দোলন করলে সাফল্য লাভ করা যেতে পারে। তোমরা পরে জানতে পারবে মাওলানা কাসিম সাহেবের ছাত্র মাওলানা মাহমুদুল হাসান সাহেব পরবর্তীকালে ওই পরিকল্পনা কিরূপে বাস্তবায়িত করার চেষ্টা করেন। তাই এই পরিকল্পনা নিয়ে তিনি মক্কা থেকেই তার শিষ্য ভক্তদের নির্দেশন করতে থাকেন। কিন্তু হলে কি হয়, তিনি তো তখন তার বৃদ্ধাবস্থা। 1867 খ্রিস্টাব্দে হাজী সাহেব পরলোক গমন করেন। পবিত্র মক্কা নগরীতেই তার সমাধি। হাজী সাহেবের জন্মভূমি থানা ভবনে মসজিদ সংলগ্ন তার হুজরাতে ইংরেজরা আগুন লাগিয়ে দিয়েছিল। শতাধিক বর্ষ পরেও কড়িকাঠে তার পোড়া দাগ দেখা যেত। তার হুজরাতে যেখানে তিনি সাধনা ও উপাসনা করতেন আজও তথায় জায়নামাজ পাতা আছে। দেশ বিদেশের দর্শকবৃন্দ দেখতে আসেন। তার সেই সাধনা কক্ষের জায়নামাজে ধর্মপরায়ণ লোকেরা বরকত লাভের জন্য নফল নামাজও পড়ে থাকে।
হাজী সাহেবের শিষ্য মাওলানা কাসিম সাহেব দেশের লোককে ইংরেজদের বিরুদ্ধে সবসময় উত্তেজিত করতে থাকেন। তবে তিনি অনুভব করলেন, উপযুক্ত শিক্ষা না থাকলে লোক সচেতন হবে না, অকপট কর্মী হবে না, সব আন্দোলনই ব্যর্থ হবে। তাই তিনি দেওবন্দে 1867 সালে দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠা করলেন। যখন স্যার সৈয়দ আহমদ দেখলেন মুসলমানদের সকল সংগ্রামী ব্যর্থ হচ্ছে, তিনি চাচ্ছিলেন মুসলমানদেরকে ইংরেজদের হিতকামী ও দরদি বানাতে। কিন্তু সেই সময়ও মাওলানা কাসিম সাহেব চেয়েছিলেন মুসলমান দেশের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাক, দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের ময়দানে পুরোদস্তুর নেমে আসুক। গোড়া থেকেই এইসব মুসলমান মুজাহিদগণ যে অসহযোগ আন্দোলনের পক্ষপাতী ছিলেন, মহাত্মা গান্ধী পরবর্তীকালে সেই অসহযোগ আন্দোলনের কথা আবার ভাবেন। 1857 সালে আন্দোলনে জড়িত হওয়ার ফলে মাওলানা রশিদ আহমদ বিদ্যাসাগর ইংরেজ সরকারের হাতে বন্দী হন। ফাঁসির আশঙ্কা ছিল। দেশের হাজার হাজার লোকের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ভীত হয়ে 6 মাস পরে তাকে জেল থেকে মুক্তিদান করলেন। কিন্তু আজীবন তিনি দেশের মুক্তির জন্য মাওলানা কাসিম সাহেবের সঙ্গে সংগ্রাম চালিয়ে যান।